দেখে নেব খেলার সময় শিরোনাম। বিসিবিতে শেষ হলো নাজমুল হাসান পাপন অধ্যায়। পদত্যাগপত্র পাঠালেন ইমেইলে। নতুন সভাপতির দায়িত্ব নিলেন ফারুক আহমেদ। 2 সহসভাপতি আকরাম মাহবুব। দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা শোনালেন বিসিবি বস। দল নির্বাচনে পূর্ণ স্বাধীনতার আশ্বাস। দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে সাকিব তামিম ইস্যুতে। এবং নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে আসতে রাজি নয় ভুটান। সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচ খেলার প্রস্তাব বাফুফেকে। বিপিএলে শেখ রাসেলের পর এবার নাম সরিয়ে নিল শেখ জামাল। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে নিজের জিরো টলারেন্সের কথা জানালেন ফারুক আহমেদ। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। বিসিবির গঠনতন্ত্রেও সংশোধন করতে চান বোর্ডের নতুন প্রেসিডেন্ট। দল নির্বাচনে কোনো স্বজনপ্রীতি নয়, নির্বাচকদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার আশ্বাস দেন ফারুক। এক যুগ পর বড় রদবদল বাংলাদেশ ক্রিকেটে। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই ক্রিকেট বোর্ড কার্যালয়ে ফারুক আহমেদ। দেশের ক্রিকেট উন্নয়নে জানিয়েছেন নিজের পরিকল্পনা। ক্রিকেট উন্নয়নে যেন বাধাপ্রাপ্ত না হয় সেই ভাবনাও আছে নতুন বিসিবি বসের। ইঙ্গিত দিলেন গঠনতন্ত্র সংশোধনের। গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমরা ডিরেক্টরে নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা, তার আগের মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করব যাতে সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। গেল কয়েক বছর বাংলাদেশ জাতীয় দল নিয়ে ছিল নানা সমালোচনা। জাতীয় দলের পাশাপাশি পাইপলাইন সমৃদ্ধ করতে নতুন পদক্ষেপের কথা জানান ফারুক। খেলোয়াড় নির্বাচনেও ছিল অনিয়মের অভিযোগ। এমনকি স্বজনপ্রীতির কারণে নষ্ট হয়েছে প্রতিভাবান ক্রিকেটারদের ক্যারিয়ারও। নির্বাচকদের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস ফারুক আহমেদের। আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। বেশ কিছু পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতির, যা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নতুন সভাপতি। কাজ করছে কিনা। বিসিবির নিজস্ব অর্থায়নে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ নিয়ে ছিল অভিযোগ, যার নাম ইতিমধ্যে পরিবর্তনের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে বিসিবি এই প্রজেক্ট নিয়ে কম নাটক হয়নি, ছিল তথ্য লুকোচুরি সহ নানা অভিযোগ। বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে জানান বিসিবি প্রেসিডেন্ট। দুর্নীতির জন্য আপনার মনে করেন প্রথম তো কাগজগুলো ডেফিনেটলি দুর্নীতি তো আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো না, যে এক্সপার্ট তাদের তো সাহায্য নিতেই হবে। এখন এক্স্যাক্টলি কীভাবে আগাবো এটা ডিপেন্ড করবে, অনলি টাইম উইল টেল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। বোর্ড সভাপতির পর পরিবর্তন আসতে যাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টেও। জাতীয় দলে চান্ডিকা হাথুরুসিংহের কোনো ভবিষ্যৎ দেখছেন না নতুন বোর্ড প্রধান। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও বিসিবি তার আগেই খুঁজতে চাইছে বিকল্প। যদিও চান্ডিকার সঙ্গে বোর্ডের চুক্তি এবং বিকল্প না পাওয়া গেলে আপাতত থেকে যেতে পারেন এই লঙ্কান। মাঠে ক্রিকেটার হিসেবে না হলে অন্তত বোর্ডে তামিমের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ফারুক। জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে চান নতুন বোর্ড সভাপতি। হাথুরুসিংহের সঙ্গে মতের অমিলে বিসিবি ছেড়েছিলেন ফারুক আহমেদ। সাবেক প্রধান নির্বাচক বোর্ডের প্রত্যাবর্তন ঘটালেন বোর্ড প্রধান হিসেবে। জাতীয় দলে এখন এই লঙ্কানের ভবিষ্যৎ কি? 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ হাতুরুর। এর আগে তাকে বরখাস্ত করলে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে প্রায় 2 কোটি টাকা। আর্থিক বিষয়টি তো আছেই, পাশাপাশি আইসিসির মেগা ইভেন্টের মাত্র 6 মাস আগে বিকল্প কোচ খুঁজে পাওয়া যাবে কিনা সে প্রশ্নও থাকছে। আপাতত নতুন বোর্ড তাই হাঁটতে চায় ধীরে চলনীতিতে। চান্দিকা হাথুরুসিংহের ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কি করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কিনা, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। হাতুরুর মতন ভবিষ্যৎ অনিশ্চিত সাকিব আল হাসানেরও। সাবেক অধিনায়কের দেশে ফেরাটাও অনিশ্চিত। পাকিস্তানে চলমান সিরিজে মাঠে নামতে পারলেও হোম সিরিজগুলোতে এই অলরাউন্ডারকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে সে আলোচনাও চলছে নীতি নির্ধারণী মহলে। বোর্ডের সাথে
আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটি টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে। এটা সাকিবের সর্বনাশে পৌষ মাস তামিম ইকবালের। সব ঠিকঠাক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন ঘটবে সাবেক অধিনায়কের। তবে ফিটনেস কিংবা পারফরমেন্সের পরীক্ষায় উতরাতে না পারলে তামিমের অভিজ্ঞতাকে বোর্ডে কাজে লাগাতে চান ফারুক আহমেদ। আমি দেখতে চাই 2 বছর আরো ক্রিকেট খেলুক, আমি চাই আর কি। অ্যান্ড কি ফরম্যাটে খেলবে, আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সনে হয়তো বা যেই এক্সর্শন বা যেই কষ্টটা এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। নতুন বোর্ডে নতুন নীতি আসতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য। আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্ট চলাকালীন মাঠের বাইরের এন্ডোর্সমেন্টে কাজ করতে পারবেন না ক্রিকেটাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে নিজের যোগ্য স্থানে জায়গা পেলেন নাজমুল আবেদিন ফাহিম। দেশের ক্রিকেট পরিচালনার ভার এখন এই বর্ষিয়ানের হাতে। লম্বা সময় ধরে রয়েছেন কোচিংয়ের সঙ্গে সাকিব, তামিম, মুশফিকদের হাতে খড়িও তার মাধ্যমে বিকেএসপি থেকে। বিসিবিতে দায়িত্ব পালন করেছেন গেম ডেভেলপমেন্ট ও নারী উইংয়ে। যদিও পাপনের নিয়ন্ত্রিত বোর্ড নির্বাচনে পরিচালক হিসেবে পাশ করতে পারেননি তিনি। ক্রিকেটের অন্তঃপ্রাণ একজন নাজমুল আবেদিন ফাহিম। আগে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে না আসলেও বাংলাদেশের ক্রিকেটে তার অবদান প্রায় 25 বছরের। সবসময় আছেন ক্রিকেট আর ক্রিকেটারদের সঙ্গে। সাকিব, মুশফিকদের গুরু হিসেবে ফাহিম সবচেয়ে বেশি পরিচিত হলেও দেশের ক্রিকেটের প্রতিটি স্তরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই বর্ষিয়ানের। ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন ব্যাটসম্যান হিসেবে। দ্বিতীয় বিভাগের দল একতা বিতানের হয়ে শুরু করেন পেশাদার ক্রিকেট। পরবর্তীতে ওয়ারি ও গুলশান ইউথ ক্লাবের হয়ে খেলেছেন প্রথম বিভাগে। খেলোয়াড়ি জীবন শেষ করে 1988 সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে যোগদান করেন। কয়েক মাস পর বৃত্তি নিয়ে প্রশিক্ষণ নেন ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে। কাজ করার অভিজ্ঞতা রয়েছে পিচ কিউরেটর হিসেবেও। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের পিচ প্রস্তুত করতে কাজ করেছিলেন তিনি। 2000 সালে অস্ট্রেলিয়া থেকে কোচদের লেভেল 2 কোর্স সম্পন্ন করেন। 2009 সালে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে লেভেল 3 কোর্স করেন। 2005 সালে ফাহিম বিকেএসপি ছেড়ে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কাজ করেন হাই পারফরমেন্স দলের সিনিয়র কোচ হিসেবে। 2008 সালে প্রশিক্ষণ থেকে দায়িত্ব দেওয়া হয় প্রশাসনিক কাজে। এ সময় তিনি কাজ করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার ও নারী ক্রিকেট দলের হয়ে। তার সময়ে বাংলাদেশ নারী দল প্রথমবার এশিয়া কাপের শিরোপা জেতে। পাপন নিয়ন্ত্রিত 2021 সালের বিসিবির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে পরিচালক পদে খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পেয়েছেন নিজের যোগ্য স্থান। পরিচালক হিসেবে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার সুযোগ এখন তার সামনে। বাংলাদেশ ওভারঅল ক্রিকেট নিয়ে আমার গত 20-25 বছর ধরে আমি চিন্তা করেছি, এবং সেই চিন্তা 1-2 ঘন্টা না, কিন্তু প্রত্যেকদিন অন্তত 10 ঘন্টা করে আমার মনে হয় তাই। এবং আমার কিন্তু একটা ক্লিয়ার পিকচার আছে, একদম অ্যাবসলিউটলি একটা ক্লিয়ার পিকচার আছে। একটা প্লেয়ারের হাতে কি থাকতে হবে, 10 বছরের একটা প্লেয়ারের হাতে, একটা ডিস্ট্রিক্টের একটা ছেলের হাতে কি থাকতে হবে। সেখান থেকে সে যখন 12 বছর 13 বছর পরে ন্যাশনাল টিমে থাকবে, তার পাথওয়েটা কেমন হওয়া উচিত, সেখানে কী কী থাকতে হবে, আলটিমেটলি সে ন্যাশনাল টিমে প্লেয়ার হবে। সো আমার অভিজ্ঞতা সেটা আছে কিন্তু, কারণ তামিম, সাকিব, মুশফিক এবং আরও যারা ছিল তারা কিন্তু আমার সাথে যোগ হয়েছিল সেই 14 বছর বয়সে, এবং তার বয়স যখন 19-20 হয়েছে, তারপর আস্তে আস্তে তারা ন্যাশনাল টিমে খেলেছে, এবং তারপরেও কিন্তু সরাসরি যোগাযোগ ছিল সবসময়। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার আছে। সো আমার মনে হয় যে এটা একটা ভালো জিনিস হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমি যদি কাজ করতে পারি। বিপিএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে নাজমুল আবেদিন ফাহিমের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিসিবি থেকে পাপনের সরে যাওয়া নতুন সভাপতি ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ সহ দেশের ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে এখন স্টুডিওতে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। নিয়ন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একটা ঐতিহাসিক দিনে আসলে আমরা উপস্থিত হয়েছি, যেখানে বিসিবি 12 বছরের একটা অধ্যায় থেকে পেরিয়ে আসলো, এবং যেমনটা আমরা দেখছিলাম শুধুমাত্র সভাপতি বদল করা হয়েছে, এবং এর মাধ্যমে আসলে বিসিবি সংস্কার কতটুকু করা যাবে বলে আপনি মনে করেন? একেবারে মোটা দাগে যদি বলি,
একটু প্রশ্নবিদ্ধ, কারণ কখনোই আসলে একটা ভালো কাজের শুরু খারাপ কাজ দিয়ে করাটাকে জাস্টিফাইড মানে করা যায় না। কেন বলছি, কারণ বিসিবির বোর্ড সভা পরিচালনা পর্ষদের সভা হবে, সেটা বিসিবির কার্যালয়ে হবে অথবা ক্রিকেট কেন্দ্রিক কোনো জায়গায় হবে, সেটাই স্বাভাবিক। আমরা এর আগে বিসিবির বাইরে বোর্ড সভা দেখেছি, সেটা সিলেটে দেখেছি। এই প্রথম আমরা দেখলাম যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সেমিনার রুমে আমাদের বোর্ড কর্তারা গিয়ে বসলেন, সেখানে বসে তারা সভাপতি নির্ধারণ করলেন। বুঝলাম উদ্ভূত পরিস্থিতিতে কিছু সমস্যার মানে রাইজ করেছে, যে কারণে আসলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা নিরাপত্তা চেয়েছেন সরকারের কাছ থেকে। কিন্তু আইসিসির কাছ থেকে যখন বিসিবি দায়িত্বটা তারা নিয়েছেন, এভাবে চালাচ্ছেন, বিসিবি একটা অটোনোমাস বডি, মানে এখানে প্রথম কথাই হচ্ছে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হতে পারবে না। কিন্তু আমরা সরকারের নিয়ন্ত্রণের ভেতরে ঢুকে বোর্ড সংস্কারের নাম করে শুধুমাত্র বোর্ড প্রেসিডেন্টকে সরিয়ে কি করলাম আসলে জানি না। দিন শেষে আসলে যতদিন সময় যাবে ততদিন পরে আসলে এটা বোঝা যাবে যে আদৌতে কি দাঁড়ালো। তবে মোটা দাগে যাদেরকে নিয়ে বোর্ডটা সাজানো হয়েছে, যাদেরকে নিয়ে প্রশ্নগুলো ছিল, তারা ফারুক আহমেদের আশেপাশেই রয়ে গেছে। এবং আমরা সেরকমটাই দেখলাম, সহসভাপতি আকরাম খান সহ যাদের নাম আসলে বারবার সামনে আসছে, যারা দেশে রয়েছে, পলাতক হয়নি, তাদের বিরুদ্ধেও তো অনেক অভিযোগ। তারাই আসলে এই 12 বছর দেশের ক্রিকেটের কোনো না কোনো নিয়ন্ত্রক সংস্থার অধীনে ছিলেন। অবশ্যই, মানে একেবারে দুজনের নাম তো হলফ করে বলে দেওয়া যায়। মানে আপনি সহসভাপতি করলেন এমন একজন ব্যক্তিকে যার বিরুদ্ধে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান থাকা অবস্থায় গত 2 টার্মে সবচেয়ে বেশি অভিযোগ, যাকে বলা হচ্ছে যে ঘরোয়া ক্রিকেট কাঠামোর এই যে উইকেটগুলো নিয়ে এই যে মাফিয়া কেন্দ্রিক একটা আলোচনা হয়, যেটার মূল জায়গায় বসে আছেন মাহবুবুল আনাম, বা মাহবুব আনাম আমরা যাকে চিনি সবাই, তাকেই আপনি সহসভাপতি দিলেন। একেবারে সভাপতির পরের পদটাই তার জন্য রাখলেন, শীর্ষ পদে রাখলেন। আমরা দেখেছি যে ঢাকা প্রিমিয়ার লিগ যিনি চালান, সিসিডিএমের যিনি চেয়ারম্যান, তিনিও সেখানে আছেন, অথচ ঢাকা প্রিমিয়ার লিগটাকে একেবারে আদতে শেষ করে ফেলা হয়েছে। তো দায়ভারটা তো চেয়ারম্যানকে নিতে হবে, কিন্তু সেই দায়ভারের জায়গাটাতেও দেখলাম হাস্যোজ্জ্বলভাবে তিনি এসেও ভোট দিলেন, নতুন সভাপতিকে কোলাকুলি করলেন, জড়িয়ে ধরলেন। মানে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে সেটা আসলে, আর ওই যে বারবার বলছি, সময়ে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না যাদব কি দাঁড়াতে যাচ্ছে। নিয়ন, আমি একটু জানার জন্য জানতে চাই যে এই সংস্কারে আসলে সোশ্যাল মিডিয়া কিংবা টক শোতে যারা বেশি সমালোচনা করে তাদের আসলে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে কিনা? অবশ্যই ফারুক ভাইকে আমি ছোট করব না, নো ডাউট তিনি এই মুহূর্তে বেস্ট চয়েস ছিলেন, তার কাছে এই জন্যই যেতে হয়েছে। কিন্তু তিনি নিজে অনেক বেশি পপুলিস্ট কথাবার্তা বলতে পছন্দ করেন। দিন শেষে মানুষ সোশ্যাল মিডিয়াতে যেগুলো শুনতে চায়, টেলিভিশনে যেগুলো শুনতে চায়, যেগুলো নিয়ে আলোচনা করতে চায়, চটকদার কথা, সেগুলো বলতে তিনি বেশি পছন্দ করেন। ওই হাতুরু সিংকে রাখবো না ভাই, আপনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, বসেছেন একটা চেয়ারে, আপনাকে তো পারিপার্শ্বিকতাটাকে বুঝতে হবে। মানে আপনি বলে দিচ্ছেন আপনি হাতুরু সিংকে রাখবেন না, কিন্তু আপনার হাতে এখন একটা সময় আছে হাতুরু সিংকে নিয়ে আলোচনা করবার। আপনি হাতুরু সিংহকে যদি বাদ দিয়ে দেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা মোটা অঙ্কের টাকা তাকে জরিমানা দিতে হবে। আপনি কেন সেই জরিমানাটা দেবেন? পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র 6 মাস বাকি। তারপর আপনার হাতে কোচ আছে কিনা আপনি সেটাও জানেন না, কিন্তু আপনি একটা পপুলিস্ট মন্তব্য করতে হবে, করে দিলেন। আপনি বললেন তামিমকে আমি বোর্ডে চাই, তামিমকে আমি অমুক ফরম্যাটে চাই। তামিম সেটার জন্য ফিট কিনা আমরা জানি না। আপনি বলছেন সাকিব আল হাসানকে নিয়ে আপনি ডিসিশন নেবেন। সাকিব আল হাসান বাংলাদেশের নাগরিক, তিনি হয়তোবা একটি রাজনৈতিক দলের সদস্য কিংবা কিছু একটা ছিলেন এক সময়, কিন্তু এখন তো তিনি বাংলাদেশের নাগরিক, আপনি কি সিদ্ধান্ত নেবেন? নিয়ন, আমি একটু যে বিষয়ে বলতে চাই, সাকিব কিংবা মাশরাফি বাংলাদেশ ক্রিকেট দলের একটা পথপ্রদর্শক, আমাদের কিংবদন্তি। এই রাজনৈতিক পরিচয় ভুলে এই মুহূর্তে বিসিবি সংস্কার করতে হলে আসলে এই মানুষ দুটোকে কতটুকু প্রয়োজন? এখন যে অবস্থা, সেই প্রয়োজনের কথা বললে আসলে আপনি মানুষের কাছে বাহবাটা পাবেন না। যেহেতু পাবেন না, আমার মনে হয় না কেউ এই পথে এখন এগোবে। কিন্তু মাশরাফি সাকিবের ক্রিকেট ব্রেইন বিসিবির জন্য প্রয়োজন, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। মানে সাকিব আল হাসানকে নিয়ে আমরা সবসময় একটা কথা বলি, আপনি তার সমালোচনা করতে পারবেন কিন্তু তাকে ইগনোর তো করতে পারবেন না। আপনি সাকিব আল হাসানের রেকর্ড স্ট্যাট আপনি মুছে দিতে পারবেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাস থেকে? মাশরাফিরটা পারবেন না। একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক আছে, এখন তাদেরকে দূরে সরিয়ে আপনি নতুনভাবে চেষ্টা করেন, অবশ্যই ভালো খারাপ মিলিয়ে কিছু একটা হবে। আজকে ফারুক ভাই যেভাবে শুরু করেছেন তার কথাটা, দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স দেখাবেন, তিনি ক্রিকেটাররা অন ডিউটি থাকা অবস্থায় অর্থাৎ সিরিজ চলাকালীন অ্যাড বিজ্ঞাপন করতে পারবেন না, এই মোটা দাগে এই ডিসিশন যদি তিনি ইমপ্লিমেন্ট করতে পারেন, তিনি দেখাতে পারেন। তারপর তিনি বলছেন নির্বাচকদের কাজে তিনি হস্তক্ষেপ করবেন না, তিনি বলতে পারেন যেহেতু তার একটা নলেজ আছে যে এই ক্রিকেটার এই ফরম্যাটের জন্য ভালো হতে পারে, এর চেয়ে বেশি তিনি এগোবেন না। অন্তত এই তিনটা যদি তিনি পূরণ করতে পারেন, আমার মনে হয় মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, বাংলাদেশের মানুষ যারা ক্রিকেটকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, তারা যথেষ্ট খুশি হয়ে যাবে। তবে ডোমেস্টিক আমাদের যে টুর্নামেন্টগুলো রয়েছে আমাদের সূচি অনুযায়ী, সেগুলো হয়তো একটু ঝুঁকির মুখে, সেক্ষেত্রেও হয়তো ফারুক আহমেদকে একটা বড় চ্যালেঞ্জ মুখোমুখি হতে হবে। অবশ্যই, মানে এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে আমাদের সামনের যে সূচি অনুযায়ী আমাদের ক্রিকেট কাঠামোটা যেভাবে চলছে সেটাকে একেবারে স্মুথলি রান করানো।
সেই রান করানোটা কিভাবে করবেন এটা ওনার জন্য খুব একটা বেশি মানে কষ্ট হবে না, কারণ তিনি এই জগতের মানুষ, এই মাঠের মানুষ। তিনি দু দফায় বিসিবির সঙ্গে কাজ করেছেন, যদিও পরিচয়টা তখন ভিন্ন ছিল, কিন্তু তারপরেও যেভাবে তিনি আছেন, তার আশেপাশে বিশেষ করে যারা আছেন, এখনো বলছি আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, সমালোচনা হয়তো বা আছে, কিন্তু আমরা জানি এই মানুষগুলো কাজ করতে চায়। বিভিন্ন সময় বিভিন্ন কারণে তাদেরকে কাজ করতে দেওয়া হতো না, তারা কাজ করতে চান। ফাহিম সিনহার মতো লোক আছেন, নাজমুল আবেদিন ফাহিমকে আপনি এই প্যানেলে পেয়েছেন। আপনার সঙ্গে মাহবুবানাম আছেন, যিনি একাধারে খুবই শক্তিশালী একজন ডিরেক্টর। আপনার সাথে যে ডিরেক্টররা আছেন তারা যথেষ্ট ক্যাপেবল বিসিবিকে ভালোভাবে রান করানোর জন্য। এখন আসলে সদিচ্ছার প্রয়োজন, যে আমরা আসলে কি চাই, কিভাবে চাই। নিয়ন, আসলে বিসিবি সভাপতিত্ব পদের যে একটা অদল বদল, তার মাঝে এই রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে আসলে আলোচনা হচ্ছে না বললেই চলে। তারপর বাংলাদেশ একটা ভালো শুরু করেছে এবং যেমনটা আমরা দেখলাম পেসাররা সাফল্যও পাচ্ছে। এই ম্যাচে বাংলাদেশের প্রথম দিনটা আপনি কেমন দেখলেন? শুরুতে বলে নিই যে দেশের মানুষ মনে হয় ভুলেই গেছে আজকে যে বাংলাদেশের টেস্ট। আমি অনেকের সঙ্গেই সকালে যখন কথা বলছিলাম, মানে 11:30টায় ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল, যদিও সেটা 3:30টায় শুরু হয়েছে। অনেক মানুষের আসলে মনেই ছিল না ম্যাচটা জেলে আজকে। তারা অনেকেই ধারণা করছেন ও আগামীকাল হয়তো বা, কারণ ওই যে বোর্ড সভার সঙ্গে তারা গুলিয়ে ফেলেছিলেন। তারা বলছেন যেহেতু বোর্ড সভার দিন হয়তো বা ম্যাচ হবে না। এখন ম্যাচে যদি আসি, টসটা খুব ভাইটাল ছিল। শান্তর মানে গুড লাক, মানে সৌভাগ্য খুব ভালো, যে কারণে আসলে টসটা জিতেই, মানে এই উইকেটে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করতো ম্যাসাকার হয়ে যেত। মানে অন্তত হাসান এবং শরীফুল যেভাবে প্রথম সেশনটা বোলিং করেছেন, মানে ওইটা দেখবার পর মনে হচ্ছে শাহিন শাহ আফ্রিদি বা নাসিম শাহকে এই জায়গায় ফেস করাটা ভয়ানক হয়ে যেতে পারতো। সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, দুইজন পেসার আমাদের জুটি বেঁধে বোলিং করেছেন। আমরা সাধারণত যেটা দেখি না, আমরা সাধারণত আমাদের বোলারদেরকে দেখি নিজের মনের মতো করে এক একজন যেভাবে লেংথ ডেলিভারি করার প্রয়োজন জাস্ট করে যায়। কিন্তু আজকে দেখছিলাম শুরু থেকেই হাসান বেশ ডিপে বল করছিল এবং শরীফুল লেংথে একটা বল করছিল, যে কারণে ব্যাটসম্যানরা সেট হতে পারছিল না যে কোন বলারকে কিভাবে খেলবে, যে কারণে উইকেটগুলো টপাটপ আসে। 3 উইকেট পড়বার পর কিন্তু পাকিস্তান স্লো হয়ে যায়। তারা তখন আর অ্যাটাক করবার চিন্তা করে নাই, স্লো ডাউন হয়ে যায়। তখন সৌদ শাকিল এবং সাইম আইয়ুব দুজনই চেষ্টা করছিলেন রিকভার করবেন, এবং সেই রিকভারির জায়গাটায় বাংলাদেশ আসলে তাদেরকে সুযোগ দিয়ে দেয়। মানে সব সময়ের মানে এটা একটা অভ্যাস মনে হয় আমাদের ক্রিকেটারদের, যে যখনই আমরা টপাটপ উইকেট নিয়ে নিই, যখন আরও একটু বেশি প্রেশার দেওয়ার টাইম, ওই টাইমে আমরা প্রেশারটা রিলিজ করে দিই এবং প্রতিপক্ষ তখন আসলে গুছিয়ে নিতে পারে। এবং আজকেও একইভাবে ওই মাঝের অংশটায় সেটা হয়েছে। যদিও টির পরে হাসান একটা উইকেট নিয়েছে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশ এই পিচে, এই কন্ডিশনে অন্তত আরও 2টা উইকেট ডিজার্ভ করে। আমরা দেখছিলাম মিরাজ এবং সাকিব খুব একটা সুবিধা করতে পারছিল না। আবার সেই একই দিনে আমরা দেখলাম ফারুক আহমেদ বলছেন যে রিশাদ হোসেনকে কেন আমরা টেস্টে খেলাচ্ছি না। সো সেখানে যদি একটা রিস্টাম স্পিনার থাকতো, এই ধরনের পিচে আসলে বাংলাদেশকে একটা রিস্টাম স্পিনারের যেটা অভাব সেটা ভোগাচ্ছে কিনা। যখন পিচে আসলে স্পিনারদের জন্য কিছুই থাকে না, তখন আসলে ফিঙ্গার স্পিনারদের কিছুই করার থাকে না, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। সাকিব এবং মিরাজ দুজনেই আসলে একেবারে স্পেশালি ফিঙ্গার স্পিনার। এই জায়গাগুলোতে রিস্ট স্পিনাররাই আসলে একমাত্র ভরসা হতে পারে। বাংলাদেশের ব্যাড লাক, বাংলাদেশ এখনও সেরকম কাউকে পায়নি। রিশাদ নো ডাউট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বেস্ট পিক, এখন পর্যন্ত চমকই বলা যেতে পারে। কিন্তু তারপর আমি বলবো যে সাদা পোশাকে খেলবার মতো এখনও মনে হয় সেই ম্যাচুরিটি রিশাদের আসেনি। ফারুক ভাই নিজেও মজা করেই বলেছেন এবং পরে বলেছেন যে আমি জানি না তার কী অবস্থা, কিন্তু তিনি চাইবেন তাকে যেন লং রানে রাখা হয়। অবশ্যই রিশাদ যদি এভাবে কন্টিনিউ করতে পারে অবশ্যই লং রানে থাকবেন, কিন্তু আজকে এখন পর্যন্ত অন্তত রাওয়ালপিন্ডির পিচ প্রথম দিন দেখবার পরে মনে হয়েছে এখানে স্পিন ধরছে না। হ্যাঁ, থার্ড দিন যাওয়ার পরে, সাধারণত পেস পিচগুলো থার্ড দিন যাওয়ার পরে যখন গ্রাসগুলো আস্তে আস্তে মরে যায়, উঠতে থাকে, তখন সেটা হয় ব্যাটিং পিচ হবে এবং না হলে একটু স্লো ডাউন হবে, যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে। তো আমি ছোট করে জানতে চাই, আসলে দ্বিতীয় দিনে একটা বৃষ্টির সংখ্যাও আছে, সব মিলিয়ে আসলে এই টেস্টের ভবিষ্যৎটা কোথায় দেখছেন? যদি বৃষ্টি এরকম কন্টিনিউ করতে থাকে রেজাল্ট আসা খুব টাফ হবে। তবে বাংলাদেশ যেভাবে বোলিং করছে, হাসান নিজেও বলছিলেন যে 200-র মধ্যে যদি আটকানো যায়, 158 এখনো সুযোগ আছে 40-50 রান যদি আটকে ফেলা যায়, বাংলাদেশ মানে একটা তো চ্যালেঞ্জ নেওয়া যেতেই পারে। নিয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। এবারে ফুটবল। দেশের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে আসতে রাজি নয় ভুটান, তাই অ্যাওয়ে ম্যাচ খেলতে ভুটান যাবে লাল সবুজ। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী 5 ও 8 সেপ্টেম্বর। এছাড়া শেখ রাসেলের পর ঘরোয়া ফুটবল লিগ থেকে নাম সরিয়ে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিকে শারীরিকভাবে অসুস্থ হলেও আসন্ন বাফুফে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কাজী সালাউদ্দিন। কথা ছিল হোম ম্যাচ হওয়ার, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে আসতে রাজি নয় ভুটান, তাই বাধ্য হয়ে বিকল্প পথে হাঁটতে হলো বাফুফেকে।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভালো অবস্থান সঙ্গে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার জন্য ঘরের মাঠে সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমে সম্মতি মিলেছিল ভুটান থেকে, তবে নিরাপত্তা ইস্যু নিয়েই বাধে বিপত্তি। ভুটান ফুটবল ফেডারেশনের তাদের পারমিশন, বাংলাদেশে আসা নিরাপত্তা সব কিছু চিন্তা করে আসলে তারা অফার করেছে যে এটা ভুটানে হলে তাদের জন্য ভালো হয়। আগামী সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে 5 এবং 8 তারিখ আমরা ভুটানের সাথে ভুটানে গিয়ে 2টি ম্যাচ খেলব। জাতীয় দলের খেলা চূড়ান্ত হলেও অনিশ্চিত দেশের ঘরোয়া ফুটবল। শেখ রাসেলের পর এবার এ মৌসুমে সব ধরনের ফুটবল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাই বিশেষ বিবেচনায় বিপিএলে যুক্ত করা হয়েছে আরেক ক্লাবকে। লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে আমরা জানতে পেরেছি তারা এই সিজনে অংশগ্রহণ করছে না। গভর্নমেন্ট থেকে যে সহযোগিতা, আমাদের সহযোগিতা সবগুলোই বাড়িয়ে দিয়েছিলাম। ক্লাবটা স্পন্সর জোগাড় করতে পারেনি। আমাদের এফআইবি কমিটি প্লাস হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন যারা ক্লাব লাইসেন্সিং প্রদান করে, আমরা রিকোয়েস্ট করে ব্রাদার্স ইউনিয়নকে এই সিজনে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছি। এদিকে ঘনিয়ে আসছে বাফুফের নির্বাচন। চারদিক থেকে কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি আসলেও উল্টো আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন দীর্ঘদিন দেশের ফুটবলের চেয়ার আঁকড়ে থাকা সাবেক এই ফুটবলার। শারীরিকভাবে অসুস্থ থাকলেও নির্বাচনের জন্য ঠিকই প্রস্তুত সালাউদ্দিন। মাহফুজা আক্তার কিরণও অংশ নেবেন নির্বাচনে। শারীরিক খবর নিলাম, আপনারা নিশ্চয়ই জানেন একটা ওনার মেজর অপারেশন হয়ে গেছে 2-3 মাস আগে। উনি ম্যাক্সিমাম সময় একটু বেড রেস্টে থাকার চেষ্টা করেন। নির্বাচন করার জন্য হ্যাঁ, তো তার ফিজিক্যাল ফিটনেস আছে, সে একজন স্বাভাবিক মানুষ, স্বাভাবিকভাবেই তো সব কিছু পরিচালনা করতেছে। জাকির ভাইয়ের সাথে কথা হয়েছে, আমাদের বিএফএফের এক্সিকিউটিভ, উনি বলেছে হ্যাঁ আমি নির্বাচন করব। শাহিন ভাইয়ের সাথে সে নির্বাচন করবে, হিলটন ভাই নির্বাচন করবে, বাবু ভাই নির্বাচন করবে, এরা তো সবাই মোটামুটি নির্বাচন করবে। আগামী 26 অক্টোবর হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের খবর। গ্রুপ এ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের সামনে জয় পাওয়াটা সহজ হবে না জেনেই সর্বোচ্চটা দিতে চায় লাল সবুজ প্রতিনিধি। ললিতপুরের অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:15টায়। শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে আসরে প্রত্যাশিত শুরু করে বাংলাদেশ। ওই এক জয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভা মিরাজুলরা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাই কেবলই নিয়ম রক্ষা করতে নামবে। তবে সেমিফাইনালে কিছুটা সহজ প্রতিপক্ষ পেতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হবার বিকল্প নেই। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সেই কাজটাই সহজ করতে চায় মারুফুলের শিষ্যরা। যদিও হোম অ্যাডভান্টেজ থাকায় নেপালকে হারানো যে সহজ হবে না সেটাও জানেন ফুটবলাররা। এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, আর এখানে মানে যারা খেলবে, যারা বেস্ট 11 খেলবে, তো সবার মেন্টাল এরকম থাকবে যে ফ্যান ফলোয়ার ওদের থাকবে, এটা স্বাভাবিক, নর্মাল। তো আমাদেরটা আমরা একদম নর্মালি খেলে আমরা ম্যাচ উইন করে বেরোয় চলে আসবো। আমরা যখন ক্যাম্প শুরু করতে পারি তখন কিন্তু আমরা হাইজ গেলে 15 দিন মতো ট্রেনিং করছি, ক্যাম্প করছি, তো খুবই শর্ট টাইম। এই 15 দিনে আমরা যা যা করছি, আমাদের কোচ মারফুল স্যার উনি আমাদেরকে যা যা মানে দিছে, আমরা সব কিছু ঠিকঠাকভাবে ট্রাই করছি অ্যান্ড ওগুলো আমরা মাঠে অ্যাপ্লাই করতেছি। তো আমার মনে হয় যে কালকের ম্যাচটা আমরা ঠিকঠাকভাবে বের করতে পারবো। আবারও ভারতীয়দের দখলে যাচ্ছে আইসিসির শীর্ষ পদ। গুঞ্জন সত্যি হলে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পরবর্তী সভাপতি হতে চলেছেন বিসিসিআই সচিব জয় শাহ। চলতি বছরের শেষ দিকে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে তার। যদিও আইসিসি কিংবা জয় শাহ কারো পক্ষ থেকেই নিশ্চিত করা হয়নি বিষয়টি। জাগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহর, ভারতীয় ক্রিকেটের এই 4 শীর্ষকর্তা শাসন করেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবার তাদের উত্তরসূরি হতে চলেছেন জয় শাহ। সবকিছু ঠিক থাকলে পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির শীর্ষ পদ অলংকৃত করতে চলেছেন বিসিসিআই সেক্রেটারি। আইসিসির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন গ্রেগ বার্কলে। আগামী 30 নভেম্বর দ্বিতীয়বারের মতো মেয়াদ পূর্ণ করবেন তিনি। তবে এরই মধ্যে বার্কলে ঘোষণা করেছেন সুযোগ থাকলেও তৃতীয় মেয়াদে আর আইসিসির শীর্ষ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন না তিনি। গ্রেগ বার্কলের এই ঘোষণার পরই জয় শাহকে আইসিসির পরবর্তী সভাপতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি। এছাড়াও আইসিসির অন্যান্য সদস্য দেশগুলোরও আস্থা আছে ভারত ক্রিকেটের এই শীর্ষকর্তার উপর। তবে গুঞ্জন উঠলেও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি আইসিসি কিংবা জয় শাহর পক্ষ থেকে।
ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নির্বাচন করতে হলে আগামী 27 আগস্টের মধ্যে নমিনেশন সংগ্রহ করতে হবে বিসিসিআই সচিবকে। সভাপতি নির্বাচনে জয়ী হতে হলে জয় শাহকে পেতে হবে অন্তত 9 ভোট। পূর্ণ সদস্য দেশগুলোর রয়েছে এই ভোটিং পাওয়ার, সব মিলিয়ে 16 ভোটের মধ্যে 9টি পেলেই তিনি নির্বাচিত হবেন। এর আগে 2/3 ভোট পাওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেই নিয়ম থেকে সরে এসেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে 2 বছর করে 3 টার্মে সর্বোচ্চ 6 বছর থাকার নিয়ম রয়েছে। আরও 2 বছর থাকার সুযোগ থাকলেও বার্কলে বিদায় নিচ্ছেন আগেভাগেই। সেই হিসেবে বলা যায় 4 বছর পর আবারও আইসিসির শীর্ষ পদ দখলে যাচ্ছে কোনো ভারতীয়দের কাছে। এস এম ইকবাল, সময় সংবাদ। ইংল্যান্ডের গত মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফিল ফোডেন। ইংলিশ ফুটবলারদের সংগঠন প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন PF এর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন ম্যান সিটির এই ফরওয়ার্ড। গেল মৌসুম দুর্দান্ত কাটিয়েছেন ফিল ফোডেন। সিটিজেনদের টানা 4র্থ শিরোপা জয়ের পথে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিজে করেছেন 19 গোল, এছাড়াও আছে 8টি অ্যাসিস্ট, যার স্বীকৃতি হিসেবে PFA পুরস্কার জেতেন ফোডেন। এছাড়াও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারেও সেরা হয়েছেন তিনি। PF-এর বর্ষসেরা পুরস্কারের জন্য বেশ কঠিন লড়াই হয়েছে। ফোডেনের ক্লাব সতীর্থ হল্যান্ড এবং রদ্রি ছিলেন সেই রেসে, তবে সবাইকে পেছনে ফেলে পুরস্কার জেতেন ইংলিশ উইঙ্গার। এদিকে PF-এর সেরা উদীয়মান ফুটবলার পুরস্কার জিতেছেন কোল পালমার। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা শোনালেন নতুন বিসিবি বস। দল নির্বাচনে পূর্ণ স্বাধীনতার আশ্বাস, দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হতে পারে সাকিব তামিম ইস্যুতে। এবং নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে আসতে রাজি নয় ভুটান। সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচ খেলার প্রস্তাব বাফুফেকে। বিপিএলে শেখ রাসেলের পর এবার নাম সরিয়ে নিল শেখ জামাল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।